বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা যারা অনলাইন ভিত্তিক গণিত শিখতেছি এবং আজকের ক্লাসের সামনে যারা এসেছি তাদেরকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমাদের যে ধারাবাহিক ক্লাস আমার গতিবিদ্যা চলতেছিল, আমরা ইতিমধ্যে ত্বরণ এবং প্রক্ষেপক শেষ করেছি। আজকে আমি অভিকর্ষ ত্বরণ যেটা ওটা পড়াবো। তোমরা জানো আমি ধারাবাহিকভাবে বইয়ের যে ধারাবাহিক ওটা করিনি। আমি প্রথমে ত্বরণ পরে প্রক্ষেপক পড়ানোর যুক্তি আমি এটা বলেছি যে এই অংশ থেকে প্রশ্ন বেশি হয়, বাকি যে অভিকর্ষ ত্বরণ এবং আপেক্ষিক বেগ এখান থেকে প্রশ্ন কম হয়। আর এই দুইটা অংশের অঙ্ক একটি সহজ, ছোট অঙ্ক বেশি, যার কারণে এখান থেকে প্রশ্ন কম হয়। যাই হোক, আমরা তারপরে শিখব। আজকে আমি চেষ্টা করব অভিকর্ষজনিত ত্বরণের সকল তথ্যসূত্র এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক শেষ করতে। আজকের পরে আমি অভিকর্ষ ত্বরণের উপর আর কোনো ক্লাস নিচ্ছি না, তাই একটা ক্লাসের মধ্যে আমি সব কিছু বলে ফেলব। আর এছাড়া আমি তোমাদের পিডিএফ কপি দিয়ে রাখবো। পিডিএফ কপি থেকে আমি যে অঙ্কগুলো আলোচনা করতে পারবো না সেই অঙ্কগুলো তুমি পিডিএফ কপি থেকে দেখে নিবে এবং অঙ্কগুলো ছোট এবং সহজ। ঠিক আছে, আমি কাজ শুরু করি। আমি এখানে ডান পাশে ত্বরণের যে সূত্রগুলো লিখে নিয়েছি, আমরা এই সূত্রগুলোর সাথে পরিচিত আছি। বি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2fs, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। যদি ত্বরণ হয়, মন্দন হলে ওই মাঝখানের প্লাসগুলো মাইনাস হয়ে যায়। আমরা এখন যদি আমরা অভিকর্ষজনিত ত্বরণের ক্ষেত্রে এটা প্রয়োগ করি, যেমন আমি একটা বস্তুকে ভূমির থেকে উপরের দিকে নিক্ষেপ করব, ইউ ব্যাগে উপরের দিকে নিক্ষেপ করব। আমি ধরে নিচ্ছি এইচ উচ্চতা উঠতে তার সময় লাগে টি। তাহলে আমার এই ডান পাশে যে মন্দনের সূত্রগুলো, এই মন্দনের সূত্রগুলো দাঁড়াবে, আমি ধরে নিচ্ছি টি সময়ের পর তার বেগ বি। তাহলে এই মন্দনের যে সূত্রগুলো ওইগুলোই পরিবর্তিত হয়ে দাঁড়াবে বি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি, অর্থাৎ এফের জায়গায় জি হবে, মাধ্যাকর্ষণ শক্তি জি ভূমির থেকে যখন উপর দিকে নিক্ষিপ্ত হবে তখন এটা মন্দন হবে। তারপরে হবে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। আমি দূরত্বটা এইচ ধরছি, এখানে এস ছিল, আর এস অর্থাৎ দূরত্ব এইচ ইকুয়াল টু হবে ইউটি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার। তাহলে এটা হলো আমার কি, ভূমি থেকে উপরের দিকে যখন আমরা একটা বস্তু নিক্ষেপ করি সেই ক্ষেত্রে। আবার যদি নির্দিষ্ট উচ্চতা থেকে যদি আমরা উপরে থেকে নিচের দিকে নিক্ষেপ করি, উপর থেকে আমরা নিচের দিকে নিক্ষেপ করি, এইভাবে নিচের দিকে যদি নিক্ষেপ করি, ব্যাগটা আমি ই ধরলাম, আর পরন্ত ভূমিতে যে ব্যাগটা এটা ভি ধরলাম, আমরা এটাকে ভূমি ধরছি। এখানে ভূমি ধরছি, এটা ভূমি, এটাকে ভূমি ধরছি আমি, ইউ ব্যাগে উপর দিকে নিক্ষেপ। তাহলে এবার উপর থেকে ইউ ব্যাগে নিচের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটা ভূমিতে আসতে টি সময় এবং উচ্চতা এইচ যদি হয়, তাহলে উপর থেকে যখন নিচের দিকে পড়বে তখন তার ব্যাগের সূত্র হবে বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। দ্বিতীয়টা হবে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, আমি তো দূরত্ব এইচ ধরছি। আর তৃতীয়টা হবে এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। তাহলে আমার ওই গতিসূত্রগুলোই আমার যখন উপর থেকে নিচের দিকে নামে তখন অ্যাপগুলো সব জি হয়ে যাবে, আর তখন এটা ত্বরণ হয় বলে এগুলো সব পজিটিভ। তা আমি পাশাপাশি দেখাইছি। এখন যদি পরন্ত বস্তু হয়, ধরো এখান থেকে যদি বস্তুটা উপর থেকে এখান থেকে পড়ে, আমি যদি এখানে পরন্ত বস্তু আমি লিখে দিচ্ছি পরন্ত বস্তু, পরন্ত বস্তু হয়। সাধারণত পরন্ত বস্তু বলতে আমি এটা বোঝাচ্ছি যে যখন সে উপর থেকে পড়তেছিল তার আদিবেগটা শূন্য, উপর থেকে নিচের দিকে পড়তেছিল তখন তার আদিবেগটা আমি শূন্য ধরলাম। এইভাবে যদি আমি আদিবেগগুলো শূন্য দিয়ে দিই, ওই গতির এই তিনটা সূত্র নতুন করে আসবে বি ইকুয়াল টু জিটি, তারপরে বি স্কয়ার ইকুয়াল টু 2gh, আর এইচ ইকুয়াল টু হবে হাফ জি টি স্কয়ার। তাহলে আমার এখানে পরন্ত বস্তুর আদিবেগ ইউ যদি জিরো হয় তাহলে ওই গতির এই কয়টা সূত্র চেঞ্জ হয়ে এটা আসবে। এই চ্যাপ্টারে আমরা আরেকটা নতুন তথ্য বলবো, যেটা আমার প্রমাণযোগ্য, বইতে প্রমাণ আছে, আমার পিডিএফ কপিতেও প্রমাণ থাকবে।
আমি যদি কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, এখানে উচ্চতাটা আমি এইচ ধরলাম, এটা ভূমি, এখানে এগুলো ভূমি ছিল। এবার বস্তুটা আমি উপর দিকে নিক্ষেপ করব, ভালো করে খেয়াল করব। আমি এখান থেকে বস্তুটাকে আমি উপর দিকে নিক্ষেপ করব, উপর দিকে আমি ইউ ব্যাগে, আমি একটু অ্যারো দিয়ে দেখাচ্ছি, ইউ ব্যাগে উপর দিকে নিক্ষেপ করব। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি ধরো এই বিল্ডিংয়ের ছাদ, আমরা একটা বিল্ডিংয়ের একদম উপরি ফিটে যে ছাদ আছে, ছাদের থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করব। যদি এটা ছাদেই পড়ে তাহলে আমার এখানে এই সূত্রগুলো হবে। কিন্তু আমি বলতেছি ছাদ থেকে নিক্ষেপ করবো কিন্তু বস্তুটা মাটিতে পড়বে, তখন বিল্ডিংয়ের উচ্চতা এইচ যদি হয়, উপরে সে আর কতটুকু উপরে উঠছে এটা আমার দেখার বিষয় না। তবে টোটাল সময়টা যদি আমি টি ধরি, অর্থাৎ সে উপরে উঠে আবার ভূমিতে এসে যখন পড়লো সেই সময়টা যদি আমি টি ধরি, তাহলে এই ক্ষেত্রে এইচের একটা সূত্র হলো মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। এই সূত্রটা কিন্তু প্রমাণ সহ পাঠ্য বইতে আছে। আমি যে পিডিএফ কপিটা দিই ওই পিডিএফ কপিতে ওই প্রমাণটা আছে। তবে এই প্রমাণটা যেহেতু আমরা পরীক্ষা আসে না, আমি আলোচনা আনবো না, তবে তোমাদের কৌতূহল মেটানোর জন্য আমার পিডিএফ কপিতে এটা থাকবে। এখানে গতির আরেকটা সূত্র আমরা লিখতে পারি, বি ইকুয়াল টু মাইনাস ইউ, বি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি। হ্যাঁ, তাহলে বুঝে যায় ইউর আগে মাইনাস এসে গেছে। তাহলে আমি এখানে আবার বলছি কথাটা, একটা নির্দিষ্ট থেকে উপরের দিকে বস্তুটা নিক্ষেপ করছে, সে অনেক উপরে উঠলো, একবারে অনেক দূর যেয়ে তার ব্যাগ শূন্য হলো, তারপর সে ভূমিতে ফিরে আসলো। টোটাল সময়টা এখানে বস্তুটা একবারে যত দূর গেলে আবার ভূমিতে আসলো, এই টোটাল সময়টা হলো টি। আর মাটির পরন্ত ব্যাগ যদি বি হয় তাহলে এখানে বি হলো মাইনাস ইউ প্লাস জিটি, আর এস ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তোমরা যদি অভিকর্ষজনিত ত্বরণের অঙ্ক করতে চাও, তোমার এই ক্ষেত্রগুলো তোমাকে বুঝিয়ে নিতে হবে। আমি আগেই বলছি এই অংশটা তুলনামূলক সহজ। আমরা এই জায়গায় যদি সূত্রগুলো একটু বুঝি, প্রশ্নটা ভালো করে বুঝি, তাহলে আমি অঙ্কটা সহজেই পারবো। তবে যেগুলো প্রমাণ আকার অঙ্ক, এগুলো একটু বিশেষভাবে খেয়াল রাখার প্রয়োজন আছে। তোমরা প্রমাণ আকার অঙ্কগুলো দেখবে। এখানে অতীতে তেমন একটা সূত্রের প্রমাণ আসেনি, আর সেই কারণে এখানে সূত্র আলোচনা তেমন একটা দরকার হয় না। তারপরও কেউ যদি সূত্রগুলো বুঝতে চেষ্টা করো, বুঝতে পারবা। কারণ আমি যেহেতু বস্তুগুলো উপর দিকে নিক্ষেপ করেছি, আমরা যে প্রক্ষেপকের যতগুলো সূত্র ইউজ করছি, ওখানে যে আলফা ছিল, ত্রিকোণমিতির সূত্র যেগুলো আলফা ছিল, আলফা সবগুলো আলফা হয়ে যাবে 90। ওই সূত্রগুলো পরিবর্তিত হয়ে এখানে সূত্র হিসাবে আসবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমি এখন বললাম একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করা হলো ভূমি থেকে ইউ ব্যাগে, তার সর্বাধিক উচ্চতা কত? হ্যাঁ, সর্বাধিক উচ্চতা কত, মানে সে সবচেয়ে কত উচ্চ যায় সে উঠবে। তো আমি ধরে নিচ্ছি সর্বাধিক উচ্চতা তখনই হবে যদি তার বেগ শূন্য হয়। তাহলে আমি এইচ ধরলাম, তাহলে আমার এখানে গতির এই সূত্র, এই ক্ষেত্র থেকে সূত্রগুলো আসবে, যেহেতু আমি ভূমি থেকে নিক্ষেপ করেছি। আর আমি এই ক্ষেত্রে যদি এই সূত্রটা ইউজ করি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh, এই সূত্রের মধ্যে আমি বি যদি শূন্য বসাই দিই, আদি বেগ হলো ইউ স্কয়ার মাইনাস 2, উচ্চতাটাকে আমি এস ধরেছি, অতএব আমি পক্ষান্তর করলে এইচ ইকুয়াল টু পাবো ইউ স্কয়ার বাই 2g। কেউ যদি মনে করো যে আমার খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এইচ কত, আমরা একটা সূত্র পেয়ে গেলাম, খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ কত, তাহলে আমরা এটা লিখে রাখতে পারি সর্বাধিক উচ্চতা এইচ। হ্যাঁ, সর্বাধিক উচ্চতা আমরা আগেও এইচ দিয়ে প্রকাশ করেছি, এখানে ত্রিকোণমিতি ফাংশনটা নাই। এখন যদি বলা হয় একটা বস্তু সর্বাধিক উচ্চতা পৌঁছিবার সময়টা কত, আমি যদি বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এটার মধ্যে বসাই দিই, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি এই সূত্রের মধ্যে যদি আমি বসাই দিই, বি এর মান যদি আমি শূন্য বসাই দিই, তাহলে আসে ইউ মাইনাস জি, টিটা আমি ধরলাম ধরো T1, অতএব T1 ইকুয়াল টু হবে ইউ বাই জি। এটা হলো সর্বাধিক উচ্চতা পৌঁছিবার সময়, তাকে আমরা উত্থানকালও বলতে পারি, উত্থানকাল। আমাকে যদি বলা হয় ভূমি থেকে এটা নিক্ষিপ্ত হলো আবার ভূমিতে ফিরে আসে, মোট সময় কত? অর্থাৎ আমি এই এইচের এই সূত্রের মধ্যে আমি যদি লিখি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, আমি ভূমি থেকে নিক্ষেপ করলাম বস্তুটাকে, আবার ভূমিতেই ফিরে আসে, তাহলে মোট সময় কত আমি টি বের করতে চাই। তাহলে আমার যেহেতু ভূমি থেকে নিক্ষেপ আবার ভূমিতে ফিরে আসে, তাহলে এইচটা শূন্য হয়ে যাবে, তারপরে ইউ টি মাইনাস হাফ অফ
জি টি স্কোয়ার, আমি টিটাকে বড় হাতে টি দিয়ে দিলাম টি। তাহলে অতএব টি যদি কমন নাও ইউ মাইনাস হাফ জি টি ইকুয়াল টু 0, তাহলে আমি দেখতেছি টি ইকুয়াল টু 0, আরেকটা থেকে আসবে ইউ মাইনাস হাফ অফ জি টি ইকুয়াল টু 0, আর এখান থেকে আমি টি পাবো 2u/g। তাহলে আমার মোট বিচরণকাল পেয়ে গেলাম। তাহলে এই যে বিচরণকাল, এটার উত্থানকাল, দেখো বিচরণকাল থেকে উত্থানকাল যদি বিয়োগ করি তাহলে পতনকাল আসবে। আমাদের এমন একটা প্রশ্ন আছে, দেখাও যে উত্থানকাল ইকুয়াল টু পতনকাল, আমরা এইভাবেই দেখাতে পারি। এভাবে আমরা কিছু সূত্র বইতে পাবো, আমি আমার পিডিএফ কপিতেও দিয়ে রাখবো, তোমরা যদি মনে করো পিডিএফ কপিতে দেখে নিবে। যেমন আমার এই সূত্র থেকে আমাকে যদি বলা হয় নির্দিষ্ট উচ্চতায় একটা বস্তু পৌঁছিবার সময় কত বের করো, তাহলে আমি এখানে যেহেতু নির্দিষ্ট ভূমি থেকে একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা এইচ ধরলাম, তার পুছিবার সময় কত আমি যদি বের করি, তাহলে এখানে আমার লসাগু করে দিল 2h ইকুয়াল টু 2ut মাইনাস gt স্কোয়ার। তাহলে আমি পক্ষান্তর করলে দেখতেছি gt স্কোয়ার মাইনাস 2ut, হ্যাঁ, প্লাস এটা এই পাশে আনলাম আর 2h ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতেছি এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে টি এর মান আমি পাবো দুইটা, মাইনাস 2u মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 4u স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি ডিভাইডেড বাই টুয়াইস এ 2a ইন্টু এ। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ দিয়ে টি দুইটা মান, তাহলে নির্দিষ্ট উচ্চতায় একটা বস্তু দুইবার পথ অতিক্রম করবে, এই জন্য একটা প্লাস একটা মাইনাস। নির্দিষ্ট উচ্চতা, এখানে দেখো ডান পাশে ইউ বেগে একটা এইচ আছে, এই যে এইচ, নির্দিষ্ট উচ্চতা তার একটা বস্তু তার দুইবার অতিক্রম করে, একবার হলো যাওয়ার সময়, আবার পরন্ত সময়। যাওয়ার সময়টা কম হবে, পরন্ত সময়টা একটু বেশি হবে। এভাবে আমাকে যদি বলা হয় নির্দিষ্ট উচ্চতায় একটা বস্তু ব্যাগ কত, তাহলে আমরা যে দেখো নির্দিষ্ট উচ্চতায় আমি যদি এই সূত্র থেকে বি বের করি, তাহলে বি ইকুয়াল টু আসতেছে প্লাস মাইনাস রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh। নির্দিষ্ট উচ্চতায় বি কত। আবার যদি বলে নির্দিষ্ট সময় অন্তর তার ব্যাগ কত, তাহলে নির্দিষ্ট সময় অন্তর ব্যাগ কত বের করতে বললে আমি লিখবো ইউ মাইনাস জিটি, এগুলো নির্দিষ্ট সময় পর তার ব্যাগ, নির্দিষ্ট সময় পর তার ব্যাগ হলো এটা, এই যে এটা যেটা আগে একবার লিখছি। এভাবে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, যাই প্রশ্ন করুক আমি এখান থেকেই বের করতে পারবো। তা আমি আমার পিডিএফ কপিতে সম্ভাব্য কিছু আগে যেগুলো প্রমাণ এসেছে আমি পিডিএফ কপিতে প্রমাণগুলো দিয়ে রাখবো, তোমরা একটু দেখে নিবা, তোমাদের মুখস্থ করার জন্য না, জাস্ট তোমাদের কৌতূহল মেটানোর জন্য। ঠিক আছে, আজকে আমি কিছু অঙ্ক করাতে চাই, বিশেষ করে যে অঙ্কগুলো জাতীয় পরীক্ষায় একটু বেশি এসেছে আমি ওইখান থেকে কিছু নির্দিষ্ট অঙ্ক করতে চাই। দেখি আমরা কয়টা অঙ্ক শেষ করতে পারি আজকে আলোচনার মধ্যে। তা আমি এখানে কিছু সূত্র যে আলোচনা করছি, এই পিডিএফ কপিটা আমি তোমাদেরকে দিয়ে দিব, পিডিএফ কপিতে তোমরা দেখে নিও, পরীক্ষার জন্য না, জাস্ট তোমার সিলেবাসে বইতে আছে, এই জন্য তোমরা দেখে নিবা। আসো আজকে পিডিএফ কপিতে আমার নোটের প্রথম যে অঙ্কটা থাকবে, আমি প্রথম অঙ্কটার কথা বলতেছি, সমস্যা নাম্বার 1। হ্যাঁ, সমস্যা নাম্বার 1, এটা একটা প্রমাণ টাইপের অঙ্ক। একটা কূপের একটা গভীরতা আছে, আর আমি একটা চিত্র আঁকলাম, একটা কূপ, এখান থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো। বস্তুটা ছেড়ে দেওয়ার পর বস্তুটা এসে এই কূপের ঠিক পাদদেশে পড়ে। তাহলে আমি কূপের গভীরতাটা এইচ ধরে নিলাম। তো বস্তুটা পড়ন্ত বস্তু পড়লো, নিচের দিকে পড়লো, আমি এই পড়ন্ত সময়টা ধরলাম t1। এই কূপ এটা খালি, মানে ফাঁপা, কোনো পানি নেই। কূপের ভিতরে যখন এই পাথরের টুকরা বা বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছিল, সে পাদদেশে যখন পড়ে তখন একটা শব্দ হয়, তখন ওই শব্দটা উপরের দিকে উঠতে থাকে। এই শব্দটা বি ব্যাগে উপরের দিকে উঠতে থাকে, আমি সময়টা ধরে নিলাম t2। এই শব্দটা এখানে আসে। তাহলে প্রশ্ন বলা আছে যে উপর থেকে যে তুমি পাথরের টুকরা ছেড়ে দিয়েছ, তা তোমার কানে শব্দ আসতে সময় লেগেছে টি সময়। তার মানে এখানে টি সময় দেওয়া আছে প্রশ্নে, t1 আর t2 যোগফল। পড়ছে বস্তু, উঠছে শব্দ, তাহলে শব্দ উঠবে শব্দের ব্যাগ, ওই শব্দের ব্যাগটা এখানে দেওয়া আছে, শব্দের ব্যাগ হলো বি। তাহলে শব্দের ব্যাগে বস্তুটা উপরের দিকে উঠছিল, শব্দের ব্যাগ প্রশ্নে দেওয়া ছিল বি। তা আমি এখানে এই কূপের গভীরতা এইচ কত, এখানে একটা প্রমাণ টাইপের প্রশ্ন, একটা প্রমাণ আকারে দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এইচ বাই ভি প্লাস রুট ওভার 2h বাই জি ইকুয়াল টু টি, এটা প্রমাণ করতে বলছে। আবার প্রশ্নটা আমি আবার একটু বলছি, একটি কূপের
উপরিভাগ থেকে একটি পাথরের টুকরো উপর থেকে ছেড়ে দেওয়া হলো। পাথরের টুকরোটি টি সময় পর একটা শব্দ শুনতে পাওয়া গেল। টি সময় পর একটা শব্দ শুনতে পাওয়া গেল। শব্দের বেগ যদি বি হয় তাহলে প্রমাণ করো এত। তাহলে এখানে এইচটা কি, কূপের গভীরতা, টি হলো পড়ন্ত এবং উঠন্ত মোট সময়, আর বি হলো শব্দের বেগ। এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তা আমি এখানে দেখতেছি আমার মোট সময় T1 প্লাস T2। T1 যেটা, এটা হলো পড়ন্ত বস্তু। যেহেতু এটা পড়ন্ত বস্তু ছিল, তার এখানে আদি বেগটা শূন্য ছিল। আমার এখানে পড়ন্ত বস্তুর জন্য আমি যে সূত্রগুলো লিখেছি, আমি যদি এসের সূত্রটা ব্যবহার করি, এস ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার, তাহলে আমার এখানে আসতেছে এস ইকুয়াল টু হাফ জি T1 হোল স্কয়ার। আমি পড়ন্ত সময়টাকে T1 ধরেছি। তাহলে আমার T1 আসতেছে T1 ইকুয়াল টু 2s বাই জি রুট। এটা হলো পড়ন্ত বস্তু। আর শব্দ যেহেতু পড়ছে, শব্দ যেহেতু হয়েছে, শব্দ উপরে উঠতে T2 সময় প্রয়োজন, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে শব্দ উঠবে, তার বেগটা হলো সমবেগ। তার সমবেগের সূত্র আমরা জানি এস ইকুয়াল টু বিটি। এস বলতে এখানে দূরত্ব, এইচ ইকুয়াল টু হবে BT2। এটা হলো শব্দের ক্ষেত্রে। তাহলে এখানে আমি যে T2টা পেয়েছি, এটা এইচ বাই বি। এবার T1 আর T2 মিলে হলো টি। আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আসবে রুট আবার 2h বাই জি যোগ এইচ বাই বি। এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এই প্রমাণটাই আবার আকার চেঞ্জ করে বইতে এই রুটটাকে সরানোর জন্য আরেকটু সরল করে আরেকটা আকৃতি দেওয়া আছে। এই অঙ্কটাই আরেকটা আকৃতি দেওয়া আছে। বলছে যদি এখানে তোমার এইচ বাই বি হোল স্কয়ার করলে এটা এইচ বাই বি রাশি আসবে। এটা যদি অতি ক্ষুদ্র হয় তাহলে প্রমাণ করো। আমরা গণিতে কোনো জিনিসকে যখন অতি ক্ষুদ্র বলবে, আমরা তখন বুঝে নিব এটা টেন্ডস টু জিরো। এই শর্তের উপরে এখানে আরেকটা প্রমাণ। অর্থাৎ এই অঙ্কটার পাশাপাশি আমি 3টা প্রশ্ন দিয়ে রেখেছি বইতে। অনেক বইতে এগুলো 3টা প্রশ্নে আলাদাভাবে আছে, আমি একসাথে দিয়েছি। এই অঙ্কটা আমি এখন যেটা করলাম, এই অঙ্কটা সংখ্যা দিয়েও এসেছে। আমি তো চলক ভিত্তিক করলাম, এটা একটা জাস্ট সম্পর্ক এসেছে। কূপের কোনো অঙ্ক করতে হলে সংখ্যা দিয়ে কোনো অঙ্ক আসলে আমরা এই তথ্যটা সূত্র হিসেবেও আমরা কাজে লাগাইতে পারি। তাই যাক, এটা তো একটা অঙ্ক, সূত্র হিসাবে আমরা হয়তো এমসিকিউর জন্য কাজে লাগাইতে পারি, কিন্তু সৃজনশীলের জন্য আমরা সবসময় স্টেপগুলো দেখাবো। আর এই অঙ্কটার উপর ভিত্তি করে আমার আজকের পিডিএফে 2টা অনুরূপ অঙ্ক, সংখ্যা দিয়ে 2টা অনুরূপ অঙ্ক থাকবে। আজকের আলোচনার মাঝামাঝি আমি আলোচনাটা সিরিয়ালি করব, কিন্তু আমি যে পিডিএফটা দিব, পিডিএফে এই কূপের অঙ্ক আরও 2টা থাকবে। তাহলে একটার সাথে আর 2টা অঙ্ক অনুরূপ আছে, আমি এটা আলোচনা করব না, তোমরা আমার পিডিএফ থেকে দেখে নিবে। তারপরে আমি আরেকটা অঙ্ক চলে যাচ্ছি আজকের আলোচনা। আমি আমার যে পিডিএফ কপি, আমার 2য় নম্বর অঙ্কটা, দ্বিতীয়, একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটা এইচ উচ্চতায় ওঠে টি সময়, আর বাকি পথ থেকে ফিরে আসে টি প্রাইম সময়। অর্থাৎ সে এখান থেকে নিক্ষেপ করে ইউ ব্যাগে, এতটুকু ধরলাম ধরো এইচ, এতটুকু ধরলাম ধরো এইচ। এইচ উচ্চতা ওঠে টি সময়, প্রশ্ন দিয়ে দিস। এইচ উচ্চতা ওঠে টি সময়, আবার সে ভূমিতে ফিরে আসে টি ড্যাশ সময়। অর্থাৎ বস্তুটা সর্বাধিক উচ্চতা যেয়ে এখানে যেয়ে একদম এই ভূমিতে ফিরে আসে, এই সময়টা হলো টি ড্যাশ সময়। আমাকে প্রমাণ করতে হবে এইচ ইকুয়াল টু হাফ অফ জি টি ড্যাশ। আমরা সেম একটা অঙ্ক আমরা কথাই করেছি, একদম সেম প্রক্ষেপকের মধ্যে করেছি, অ্যান্সারও ঠিক এটা ছিল। আসো, এস যে কোনো উচ্চতা এসের সূত্র আমার ওই ডান পাশে যেটা এই সূত্রে হবে, এস ইকুয়াল টু হবে ইউ টি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার। এস যে কোনো উচ্চতা এস। আর যেহেতু এখানে বিচরণকাল দেওয়া আছে, কেন বিচরণকাল দেওয়া আছে? টি প্লাস টি প্রাইম হলো বিচরণকাল। তাহলে বিচরণকালের সূত্র আমি একটু আগে বলছিলাম, এখানে 2u বাই জি। তাহলে এখান থেকে আমি বের করতে পারি ইউ ইকুয়াল টু জি টি বাই 2। এবার ইউটা এখানে বসাই দিব। বিচরণকাল এখানে টি ধরছি, ইউটা বসাই দিব।
আমি টি প্লাস টি প্রাইম, হ্যাঁ এখানে এ টিটা আমার লাগবে না, কারণ টি প্লাস টি প্রাইমেতে হলো এ টির মানটা আমি ভুল লিখেছি, একটু শুদ্ধ করে দিই। এ টির মান হলো 2u/g টি প্লাস টি প্রাইম। তাহলে আমার এখানে আসতেছে ইউ ইকুয়াল টু আসতেছে g/2 টি প্লাস টি প্রাইম। এবার ইউর মানটা এখানে বসাই দিই, তাহলে g/2 টি প্লাস টি প্রাইম ইন্টু টি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার। তাহলে আসো গুণ করে দিলে হাফ অফ জি টি স্কয়ার, হাফ অফ জি টি টি প্রাইম, হাফ অফ জি টি স্কয়ার। এই প্রথমটার সাথে শেষেরটা কাটা যায়, থাকে হাফ অফ জি টি প্লাস টি। আমি অভিকর্ষ ত্বরণ পড়াচ্ছি এখন, তাই আমার এখানে ওই যে আগে যে অঙ্কটা করছিলাম এখানে যেমন টির জায়গায় লিখছিলাম 2u sin আলফা বাই জি, আর এখানে ইউর জায়গায় লিখছিলাম ইউ sin আলফা, পক্ষাপেক্ষের মধ্যে। ওই অঙ্কটা ধাপে এই অঙ্কটা সেম অঙ্ক, বেশ কয়েকবার এসেছে অঙ্কটা। চলে যাই এরপরের অঙ্কে, আমার পিডিএফ কপির 3য় নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে আছে আমি যেটা একটা বস্তু ভূমির থেকে নিক্ষেপ করা হলো ইউ ব্যাগে, আর একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, এখান থেকে ব্যাগটা শূন্য ছেড়ে দেওয়া হলো, ব্যাগ শূন্য বস্তুটা ছেড়ে দেওয়া একসাথেই। ভূমি থেকে একটা বস্তু নিক্ষেপ করা হয় আর উপর থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হয় একসাথে। 1 মিটার উচ্চতা একটা টাওয়ার, এই টোটাল উচ্চতাটা হলো 1 মিটার। কী দেওয়া আছে আমি চিত্রে সেটা দেখাচ্ছি। 1 মিটার, আর পাদদেশ থেকে যেটা নিক্ষেপ করছে এটা ব্যাগ, আমার পিডিএফ করতে এটা বি দেওয়া আছে, বি আদি একটা বি। তাহলে এখন বলছে এটা x/3 উচ্চতায় মিলিত হয়, উপরেরটা পড়লো নিচেরটা উঠলো, এখানে মিলিত হয়। প্রশ্ন বলে দিছে যে x/3 মিটার উচ্চতা এরা মিলিত হয় ভূমির থেকে x/মিটার। তাহলে আমি এটা যদি x/3 মিটার হয় আর এটা হবে যে আমি x থেকে এটা বিয়োগ করলে যা হয় এটা হবে 2x/3 মিটার। তারপর দুটো আলাদা আলাদা এসে গেল। আমি নিচের বস্তু এবং উপরের বস্তু একসাথে মিলিত হয় এই সময়টাকে আমি টি ধরে নিলাম। তাহলে দেখো এই নিচেরটার ক্ষেত্রে উঠন্ত বস্তুর ক্ষেত্রে আমি লিখতে পারি দূরত্ব x/3 ইকুয়াল টু বি টি মাইনাস হাফ অফ জি টি স্কয়ার। এটা হলো নিচের বস্তু যেটা উপরের দিকে নিক্ষিপ্ত হলো এটার ক্ষেত্রে। আর যেটা উপর থেকে পড়ন্ত বস্তু এটার ক্ষেত্রে যদি আমি এই যে পড়ন্ত বস্তুর সূত্র কিন্তু এখানে আছে, এখানে এটার ক্ষেত্রে যদি আমি ইউজ করি যে না এখানে লিখছি এখানে এই যে বি ইকুয়াল টু জি টি বি স্কয়ার, তাহলে এই সূত্রটা ইউজ করবো হাফ জি টি স্কয়ার। তাহলে পড়ন্ত বস্তুর দূরত্ব হলো 2x/3 ইকুয়াল টু এই যে হাফ জি টি স্কয়ার, হাফ জি টি স্কয়ার। তো এটাকে আমি একটা নাম্বার দিচ্ছি, এটাকে একটা নাম্বার দিচ্ছি, এই দুটো নিচে নিচে যোগ করে দিই। তাই নিচে নিচে যখন যোগ করে দেবো এই দুটো যোগ করলে x আসবে। আর এখানে দেখো হাফ জি টি স্কয়ার কাটা যায় বিটি। তাহলে আমি এখান থেকে পাবো আমার টির মান, আমার টির মানটা বি ইকুয়াল টু x/t। তাহলে আমি বি যেহেতু চেয়েছে, বি চেয়েছে এখানে x/t, ঠিক না? তাহলে এখানে টির মানটা আমরা আগে যে প্রথম যে পড়ন্ত বস্তু যে পড়তেছিল ওটা থেকে আমরা টির মানটা বের করে নিতে পারি। অর্থাৎ আমি এই যে পড়ন্ত বস্তু বা এটার ক্ষেত্রে 2x/3 হাফ অফ জি টি স্কয়ার, আমি এখান থেকে যে টি বের করে নিই তাহলে আমার এখানে আসতেছে জি টি স্কয়ার ইকুয়াল টু 4x/3। তাহলে টি ইকুয়াল টু হবে √4x/3g, হ্যাঁ 4x/3g। এবার এই টির মানটা যেটা এসেছে এটা বসাই দেবো। তাই বসাই দিলে উপরে আসছে x, নিচে আসতেছে √4x/3g। এখানে কাটাকাটি করলে যেটা ওইটাই, এখানে বি প্রমাণ করতে বলছে প্রশ্নে, প্রমাণ করো যে দেখাও যে বি ইকুয়াল টু 1/2 3gx, অর্থাৎ এখানে যেটা আসবে এটা প্রমাণ করতে বলছে। তো আমরা আরেকটা প্রমাণ আকার অঙ্ক করে ফেললাম, এটা আমার পিডিএফ কপিতে 3য় নম্বর অঙ্ক হিসাবে আছে। এবার চলে যাই আমার পিডিএফ কপিতে 4র্থ নম্বর অঙ্ক হিসেবে যেটা আছে। 4র্থ নম্বর অঙ্ক হিসেবে যেটা আছে 4 নম্বর, এটা বেশ কয়েকবার এসেছে 4 নম্বর অঙ্কটা। একটা বলেছে কোনো বিন্দু হইতে অবাধে প্রান্ত x মিটার নিচে পুছিলে উপরোক্ত বিন্দু হইতে y মিটার নিচে আরেকটা বস্তু অবাধে। আমি চিত্র দিয়ে কথাটা বলি। বলছে একটা বিন্দু হইতে এই বিন্দু থেকে একটা অবাধে পরন্ত একটা বস্তু, ধরো আমি এই বস্তুটা ধরলাম, এখান থেকে এটা পড়তেছে, নিচের দিকে পড়তেছে। সে যখন 1 মিটার নিচে পড়ছে, 1 মিটার এরকম 1 মিটার নিচে আসে,
এই প্রথম বস্তুটা এই এক্স মিটার নিচে যখন আসে ঠিক সেই মুহূর্তে ওয়াই মিটার নিচ থেকে আরেকটা বস্তু ছেড়ে দেওয়া হলো। এখানে ওয়াই মিটার নিচ থেকে আরেকটা বস্তু আমি এখানে দিলাম, এই বস্তুটা ছেড়ে দেওয়া হলো। দুইটা বস্তু আলাদা আলাদা। প্রথম বস্তুটা যখন এক্স মিটার নিচে আসে সেই মুহূর্তে ওয়াই মিটার নিচ থেকে আরেকটা বস্তু ছেড়ে দেওয়া হলো। এই দুইটা বস্তু, এই গোল বস্তুটা আর এখানে আয়তাকার বস্তুটা আমি ঠিক বোঝার জন্য লিখছি। এই আয়তাকার বস্তুটা এবং গোল বস্তুটা ভূমিতে একই সাথে পড়ে, একসাথে ভূমিতে আঘাত করে। তাহলে আমাকে এখানে দেখাও যে উচ্চতা এইচ ইকুয়াল টু, অর্থাৎ এই টোটাল যে উচ্চতাটা, এই উচ্চতাটা এইচ ইকুয়াল টু প্রমাণ করতে হবে এইচ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ডিভাইডেড বাই 4x। তা আবার প্রশ্নটা বুঝাচ্ছি, প্রশ্নটাই মেন। আমরা অঙ্কগুলো সবগুলো এই গতির এই সূত্র, তো প্রশ্নগুলো নিয়ে তেমন অঙ্ক নিয়ে তেমন সমস্যা হবে না। আবার বলছি, একটা বস্তু যখন এখান থেকে ছেড়ে দেওয়া হলো, পরন্ত বস্তু যেহেতু বলেছি এটা আদিবেগ শূন্য ছিল, এক্স মিটার নিচে পৌঁছার পর ওই মুহূর্তে আরেকটা বস্তু ছেড়ে দেওয়া হলো, এটা আদিবেগ শূন্য, এটা আরেকটা বস্তু সে এক্স মিটার নিচে পৌঁছার পর, তাহলে বোঝা গেল দ্বিতীয় বস্তু যখন এই নিচের অংশটা পড়ে, প্রথম বস্তুর এই সময়টা যদি আমি একটা সময় টি ধরি, ধরো T2 ধরলাম, এই দ্বিতীয় বস্তুর এই সময়টাও T2 হবে। প্রথম বস্তুর দ্বিতীয় সময়টা দ্বিতীয় বস্তুর সময়টা সমান হবে, এটা এখানে প্রশ্ন থেকে বোঝা গেল। আর আমি ধরে নিলাম প্রথম বস্তুর এখান থেকে যেখানে যখন পড়ে এটা T1 সময়, সে প্রথম বস্তুর T1 সময় অতিক্রম করে। তাহলে আমি লিখতে পারি প্রথম বস্তুর ক্ষেত্রে এই x ইকুয়াল টু 0t1 প্লাস হাফ অফ gt1 হোল স্কয়ার। 0 কেন? আদিবেগটা শূন্য। প্রথম বস্তুর এই এক্সের সময়টা আমি T1 ধরে নিয়েছিলাম, তাহলে আমার এখানে T1 আসবে 2x বাই জি রুট ওভার প্রথম বস্তুর প্রথম অংশটার জন্য। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আবার লিখতে পারি কি, দেখো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমার আসতেছে, আমার আসতেছে এখানে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দূরত্ব, যেহেতু এখানে দূরত্বটা আমি ধরি নাই, এখানে ওয়াই ছিল, তো দূরত্ব হলো এক্স এস বিয়োগ ওয়াই, এই জায়গাটা টোটালটা এই ছিল, এটা ওয়াই বিয়োগ হবে, এইচ বিয়োগ ওয়াই ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে 0t2 প্লাস হাফ অফ gt2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমি পাবো T2-র মান পাবো T2 ইকুয়াল টু পাবো 2h বিয়োগ ওয়াই ডিভাইডেড বাই জি রুট ওভার, ঠিক না? তাহলে T1 পাওয়া গেল, T2 পাওয়া গেল। এবার প্রথম বস্তুর ক্ষেত্রে আমি যদি একটা সম্পূর্ণ পথের জন্য কথা বলি, একবারে এখান থেকে এই পর্যন্ত যদি কথা বলি, প্রথম বস্তুর ক্ষেত্রে আমি পাই আবার প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা আবার বলতে পারি কি, পুরো উচ্চতা এইচ ইকুয়াল টু 0t1 প্লাস T2, কারণ প্রথম বস্তুর আদিবেগ শূন্য ছিল, সম্পূর্ণ উচ্চতা হলো এইচ, সময় হলো T1 যোগ T2 প্লাস হাফ gt1 প্লাস T2 হোল স্কয়ার, তাই না? প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা এটা পেতে পারি। তাহলে আমার এখানে এই উচ্চতাটা এইচ ছিল, এই টোটালটা। এবার আমি এখান থেকে T1 প্লাস T2-র মান পেতে পারি 2h বাই জি রুট ওভার। দেখো T1 মান যেটা পেয়েছি আমি, এটা যদি বসাই দিই 2x বাই জি, T2 যদি বসাই দিই রুট ওভার 2h বিয়োগ ওয়াই বাই জি ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। আমরা যদি লক্ষ্য করি এখানে 2g রুটির ভিতরে এক রকম আছে, আমি কমন নিয়ে বাদ দিলে আমার অবশিষ্ট অংশ থাকে এত। এখান থেকে আমি সরল করে আমি এইচের মানটা বের করতে পারবো। এইচের মানটা আমার ওই যে উপরে যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটা আসবে। আমি যে কয়টা অঙ্ক এখানে বুঝাচ্ছি আজকে, আমার আলোচনা যে অঙ্কগুলো একটু মনে হয় তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে, এই অঙ্কটা তার মধ্যে একটা। কারণ এই অঙ্কটা ক্যালকুলেশন ধাপটা যদি তুমি একটু এলোমেলো করে পেলো, প্রমাণটা আনা কঠিন হবে। আর জাতীয় পরীক্ষায় এই অঙ্কটা, এই চ্যাপ্টারের মধ্যে যে কয়টা অঙ্ক বেশি এসেছে তা এই অঙ্কটাও আছে। তা আমরা 4র্থ নম্বর অঙ্ক আলোচনা করলাম এতক্ষণ। এরপরে চলে যাই আমার আলোচনা আজকে পঞ্চম অঙ্ক। পঞ্চম অঙ্কে আছে পঞ্চম অঙ্কে দেখা যায়, আমি যে অঙ্কটা দিয়ে রেখেছি আমার নোটে,
ইউ আদি বেগে ভূমি হইতে একটি ভারী খাড়া বস্তু নিক্ষেপ করা হলো, অর্থাৎ ভূমি থেকে একটা বস্তু উপর দিকে খাড়া নিক্ষেপ করা হলো ইউ আদি বেগে, এখান থেকে উপর দিকে নিক্ষেপ করা হলো। টি সেকেন্ড পরে একই বিন্দু হইতে একই আদি বেগে আরেকটা বস্তু নিক্ষেপ করা হলো। তাহলে একটা বস্তুতে ইউ বেগে নিক্ষেপ করা হলোই, এর একটু সময় টি সময়ের পরে একই বিন্দু থেকে আরেকটা বস্তু নিক্ষেপ করা হলো একই বেগ আদি বেগ, একই আদি বেগে। তাহলে বস্তু হয়ে গেল কয়টা? দুইটা। এবার বলছে তারা এইচ উচ্চতায় মিলিত হয়, তার প্রমাণ করো যে এইচ ইকুয়াল টু, তাহলে আমি এখানে মিলিত স্থানটা ধরলাম, এখানে এইচ উচ্চতায় তারা মিলিত হয়। মিলিত এসির উচ্চতা প্রমাণ করতে হবে এইচ ইকুয়াল টু 4 ইউ স্কয়ার মাইনাস জি স্কয়ার টি স্কয়ার বাই জি 8g, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে কিন্তু সময়ের ব্যবধান আছে, দুইটাই উচ্চতা যেহেতু সমান, সময়ের ব্যবধান আছে। আমি যদি প্রথম বস্তুটা নিক্ষিপ্ত টি সময়ের পর দ্বিতীয় বস্তু নেই, আমি ধরে নিচ্ছি দ্বিতীয় বস্তু নিক্ষিপ্ত হওয়ার T1 সময়ের পর তারা মিলিত হয়, দ্বিতীয় বস্তু নিক্ষিপ্ত হওয়ার T1 সময়ের পর তারা মিলিত হয়। তাহলে আমি লিখব দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউ T1 মাইনাস হাফ অফ জি T1 হোল স্কয়ার, এটা হলো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। আর প্রথম বস্তুর ক্ষেত্রে হবে এইচ ইকুয়াল টু ইউ টি প্লাস T1, কারণ প্রথম বস্তুর সময়টা তাহলে বেশি, যেহেতু প্রথম বস্তু আগে টি সময় চলার পর দ্বিতীয় বস্তু নিক্ষিপ্ত হলো, তাহলে এখানে লিখতে পারে হাফ অফ জি টি প্লাস T1 হোল স্কয়ার। তো আমরা যদি খেয়াল করি এই দুইটা সমীকরণের মধ্যে আমি যদি একটা থেকে একটা বিয়োগ করি, আমার টার্গেটে থাকবে এই দুই সমীকরণ থেকে T1টা আগে বের করে নেওয়া। এই দুই সমীকরণ থেকে সমাধান করে আমি এটা থেকে বিয়োগ করলে আমার এইচ কাটা যাবে, সরল করলে আমি T1টা পেয়ে যাব। ওই T1-এর মানটা যখন আমি এখানে বসাই দিব তখন আমার এইচ মানটা চলে আসবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও সরল, আশা করি আমার যে পিডিএফ কপি আছে তোমরা দেখিয়ে দিবে, এত বেশি কঠিন সরল না। এই অঙ্কটা আমি যেটা 5 নম্বরে দিয়েছি ঠিক এটারই অনুরূপ একটা অঙ্ক সংখ্যা দিয়ে আমার পিডিএফ কপিতে থাকবে। আমি যেমন এখানে ইউ আদি বেগ বলছি, ইউর জায়গায় একটা সংখ্যা থাকবে, তারপর সময় যেটা বলছি টি সময়ের পর আরেকটা বস্তু নিক্ষেপ হলো, ওই টি সময়টা হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড দেওয়া হবে, এরকম সংখ্যা দিয়ে আরেকটা অঙ্ক আমার পিডিএফ কপিতে থাকবে। সেম এই 5 নম্বরের অঙ্কের সাথে ওই অঙ্কটাও তোমরা দেখবে। এটা সম্ভবত 18 নম্বর অঙ্ক, 5-এর সাথে মিল আছে 18। আমি যে 5 নম্বর করলাম এখন একদম এটার সাথে সেম হলো 18 নম্বর অঙ্ক, একদম সেম হলো 18। আমি যে পিডিএফ কপি দিব 18 নম্বর অঙ্ক, একদম একই অঙ্ক, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো আমি এখানে যে অঙ্কগুলো বোর্ডে এসেছে আমি মূলত ওই বোর্ড প্রশ্নগুলোই বেছে বেছে পড়াচ্ছি। তাহলে দেখা যায় আমার লেকচার শিটে 1 থেকে 5-এর মধ্যে এই যে প্রথম 5টা অঙ্ক আলোচনা করেছি, এই 5টা অঙ্ক গুরুত্ব একটু বেশি, যেহেতু তোমরা মেন বইয়ের সাথে মিলিয়ে দেখবে 5টা অঙ্ক বেশি আসছে। কুপের অঙ্ক সংখ্যা দিয়ে আছে 2টা বললাম, তারপরে আর বাকি যে অঙ্কগুলো বললাম এগুলো তো আছেই। আমি মাঝখানে বেশ কিছু অঙ্ক তোমাদেরকে দিয়ে রাখবো, পিডিএফ থেকে দেখিয়ে দিবে। আমি আরেকটা অঙ্ক মাঝখানে কিছু অঙ্ক ড্রপ দিয়ে আমি চলে যাচ্ছি 11 নম্বর, যেহেতু 11 নম্বর অঙ্কটা নতুন তথ্য দিয়ে করব। কি আছে 11 নম্বর আমরা একটু দেখি প্রশ্নটা। একটি বিমান বা উদ্যোগগামী একটি বেলুন উপর দিকে উঠতেছে, ভূমির থেকে উপর দিকে উঠতেছে, এটা বেলুন। আমার যে পিডিএফ একটি বেলুন উপর দিকে উঠতেছে, আমি চিত্র দিয়ে বলতেছি, এখানে একটা ভূমি থেকে একটা বেলুন উপর দিকে উঠতেছে। বেলুনের মধ্যে একটা পাথরের টুকরো বাঁধা ছিল সুতো দিয়ে। বেলুনটা যখন একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠে, পাথরের টুকরোটা এই ধরো এখানে আমি ধরলাম, এখান থেকে সে এইচ উচ্চতায় ওঠে। উঠার পর এখানে এটা তো উর্ধ্বমুখী ছিল, বেলুনটা উর্ধ্বমুখী ছিল, আর এই ব্যাগটা হলো 981 সেন্টিমিটার, এই ব্যাগটা হলো 981 সেন্টিমিটার। এখানে অনেক সময় 9.8ও দিতে পারে, 981 সেন্টিমিটার দিচ্ছে। তাহলে এই ব্যাগ এসে উঠতেছিল ভূমি থেকে, একই ব্যাগ এসে উঠতেছে, বেলুনটা সমবেগে উঠতেছে। যখন পাথরের টুকরোটা এখানে বিচ্ছিন্ন হয়ে যায়, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এই জায়গাতে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, এই উচ্চতা যায় যখন পাথরের টুকরোটা বিচ্ছিন্ন হয়ে গেল, বেলুন কিন্তু তার গতিতে উপর দিকে উঠতে থাকবে। আর পাথরের টুকরোটা
একটু উপরে উঠে নিচের দিকে নামতে থাকবে, কারণ পাথরের টুকরোর মধ্যে একটা ব্যাগ ছিল, ঊর্ধ্বমুখী ব্যাগ ছিল, যেটা 981 সেন্টিমিটার। তাই পাথরের টুকরাতে বেলুনের কারণেই উপর দিকে উঠতেছিল। বেলুন যখন পাথরের টুকরা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথে পাথরের টুকরাটা নিচের দিকে পড়বে না, সে একটু উপরে উঠবে, একটু উপরে উঠে তারপরে নামবে। তাহলে বেলুন তো চলে গেল উপর দিকে, বেলুন কিন্তু উপর দিকে চলে গেছে, বেলুন কিন্তু নিচের দিকে আর নামেনি। কিন্তু পাথরের টুকরোটা এখান থেকে বিচ্ছিন্ন একটু উঠে এরপর নিচের দিকে নামলো। তাহলে আমার এখানে ওই যে ভূমিতে আসার যে সময়টা, পাথরের টুকরোটা ভূমিতে আসতে সময় লেগেছে 10 সেকেন্ড। আমাকে বলছে ভূমি থেকে বেলুনের উচ্চতা, আমাকে কত উচ্চতায় পাথরটি ফেলা হচ্ছিল, মানে কত উচ্চতায় পাথরের টুকরাটি বিচ্ছিন্ন হয়েছিল। তা আমি এখানে যেহেতু নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটা বিচ্ছিন্ন হয়ে ঊর্ধ্বমুখী ছিল, আমি যে এখানে একটা সূত্র লিখেছিলাম, এই সূত্রের অঙ্ক এটা, এই সূত্রের অঙ্ক। তাহলে এই সিকুলটা আমি যদি লিখি, এই সিকুল টু মাইনাস ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার, এই সূত্রের অঙ্ক। তাহলে এখানে কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে। ইউ হলো, আমি যদি এটা সেন্টিমিটারে করি, 981 বসাবো সরাসরি সেন্টিমিটার, আর টির মানটা এখানে প্রশ্নে দেওয়া আছে 10 সেকেন্ড। হাফ অফ জি তখন আমি যেহেতু সেন্টিমিটার বসেছি, জির মান সেন্টিমিটারই বসাবো, 981 বসাই দিই। জির মান 981 সেন্টিমিটার, টির মান প্রশ্নে দেওয়া ছিল 10। তাহলে আমি যদি সরল করি এখানে, আমার সরল করলে আমি একটা মান পেয়ে যাব, সেই মানটাই হলো এস। প্রশ্ন বলেছিল কত উচ্চতায় পাথরের টুকরাটি বিচ্ছিন্ন হয়েছিল, অর্থাৎ আমি যদি প্রশ্ন চিহ্নিত করতে পারি তাহলে আমি বুঝবো কোন সূত্র হবে। এই অঙ্কগুলো দুইভাবে করা যায়। অনেকে করে কি, এই সময়টা আলাদা বের করে আর উপরের সময়টা আলাদা বের করে, আলাদা আলাদা বের করে তখন অঙ্কটা অনেক বড় হয়ে যায়। তাহলে এই সূত্রটা কখন প্রযোজ্য, আমরা এটা একটু ভালো করে যদি মনে রাখি, এই সূত্রটা কখন প্রযোজ্য, আমরা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি একটা বস্তু উপর দিকে উঠে আবার ভূমিতে আসে, তখন এই সূত্রটা প্রযোজ্য। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার আরেকটা অঙ্ক আছে এই জাতীয়, এই শীটের একটা শেষের দিকে আরেকটা অঙ্ক আছে। একটি বিমান খাড়া উপর দিকে উঠতে যেয়ে সে একটা বোমা ফেলে দিল। কি খাড়া উপর দিকে, আমি অঙ্কটা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। একটি বিমান, এটা আমার 19 নম্বর অঙ্কে আছে, আমি অঙ্কটা একটু করি। যে সমবেগে খাড়া ঊর্ধ্বমুখী একটি উড়োজাহাজ হতে একটি বোমা ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তা মাটিতে পড়ে। অর্থাৎ একটা বিমান ঠিক উপর দিকে ভূমির থেকে উঠতেছিল, এবার উপর দিকে উঠতেছিল, তা আমি ধরে নিচ্ছি বিমানটা উপর দিকে উঠতেছে, বিমানটা ধরো এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, অর্থাৎ সে উপর দিকে উঠতেছে, হ্যাঁ উপর দিকে উঠতেছে, উপর দিকে উঠতেছে, উপর দিকে উঠতেছে সে, কিন্তু বিমান কিন্তু সমবেগে উঠতেছে, বিমানের ব্যাগ হলো এখানে সমান। তা আমি বিমানের ব্যাগটা ধরে নিলাম ইউ, বিমানের ব্যাগটা ধরে নিলাম ইউ, বিমানের ব্যাগটা ধরে নিলাম ইউ, অর্থাৎ সে সমবেগে উঠতেছে। বিমানের ভিতরে কী ছিল? বোমা ছিল। সে বোমাটা এতটুকু উচ্চতায় এসে বিচ্ছিন্ন হয়ে গেল বোমা। এই উচ্চতাটা আমি ধরে নিলাম S1। S1 উচ্চতায় বোমাটা কী হলো? বিচ্ছিন্ন হলো। বোমাটা কিন্তু সাথে সাথে এখান থেকে নিচের দিকে পড়বে না, কারণ বিমানটা ঊর্ধ্বমুখী ছিল বলে জড়তার কারণে বিমানের ভিতরে যে বস্তুগুলো ছিল সে ব্যাগগুলো সমান ছিল, অর্থাৎ বোমার ব্যাগও সেম। তাহলে বোমার ব্যাগও ইউ, তাহলে সে বোমাটাও কী করতেছে? উপর দিকে উঠে তারপর নিচের দিকে এটা নামবে, উপর দিকে একটু উঠবে তারপর নিচের দিকে নামবে। সে বোমাটা কতটুকু উঠলো এটা আমাদের জানা দরকার নেই। আমার এখানে প্রশ্ন চেয়েছে, এখানে প্রশ্ন দেওয়া আছে ওই বোমাটা 5 সেকেন্ড পর মাটিতে আসে, এই বোমাটা 5 সেকেন্ড পর মাটিতে আসে, তখন ভূমি থেকে বিমানের উচ্চতা কত ছিল? তাহলে আমি যদি খেয়াল করি তাহলে বোমার ক্ষেত্রে আমরা লিখতে পারি, বোমার ক্ষেত্রে আমি তো S1 ধরছি, S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। এটা হলো আমি বোমার ক্ষেত্রে ধরছি। আমি ধরে নিচ্ছি বোমাটা T1 সময়ের পর মাটিতে পড়ছে, ওরা তো 5 সেকেন্ড দিয়ে দিচ্ছে, 5টা পরে বসাবো। আর বিমানের ক্ষেত্রে দেখো, বিমান তো S1 আগেই উঠছে আর উপরেরটা ধরো S2 উঠছে, তাহলে বিমান তো ইউ বেগে উপর দিকে উঠতেছে, তাহলে বিমানের ক্ষেত্রে আমি লিখতে পারি, বিমানের ক্ষেত্রে সে মোট উচ্চতা হলো S ইকুয়াল টু S1 যোগ S2। তাহলে বিমান টোটাল উঠে S1 যোগ S2। তাহলে এই বিমানের ক্ষেত্রে S1 তো আমি আগে পেয়েছি মাইনাস ইউটি প্লাস হাফ অফ
জি টি স্কয়ার। আর বিমান কিন্তু এতটুকু সময় সে সমবেগে ওঠে, তাহলে এস টুর মান আমরা আলাদা বের করতে পারি, এস টি ইকুয়াল টু ইউটি। বিমান এতটুকু উচ্চতা ওঠে টি সময়, তাহলে আবার এস টুর মানটাও বসাই দিই, তাহলে কত লিখবো ইউটি। তাহলে এই ইউটির সাথে এই ইউটি কাটা যায়, তাকে হাফ অফ জি টি স্কয়ার। আমার প্রশ্নের মধ্যে যদি টির মান দেওয়া আছে 5 সেকেন্ড, আমি টির মানটা এখন বসাই দিব হাফ, আর জির মান 9.8 আর টির মান হলো 5 সেকেন্ড। তাহলে আমি কাঙ্ক্ষিত বিমানের উচ্চতাটা ভূমির থেকে কত হয়, অর্থাৎ বোমা যখন মাটিতে পড়ে বিমান তখন ভূমি থেকে কত উচ্চতায় ছিল, তাহলে এত উচ্চতায় ছিল। খুব কঠিন না। অভিকর্ষ ত্বরণ যে অঙ্কগুলো আমি একটু ঝামেলা করে সবগুলো অঙ্কে আমি মোটামুটি আলোচনা করে ফেলছি ইতিমধ্যেই। আরও কিছু অঙ্ক আমি রেখেছি, যেহেতু আমার পিডিএফে করা আছে অঙ্কগুলো, তোমরা দেখার জন্য আমি আরও অন্তত 7-8 অঙ্ক আমি তোমাদের পিডিএফে পাঠিয়ে দিব। তোমরা পিডিএফ থেকে সবগুলো অঙ্কই দেখবে, আর মেন বই খুলে বোর্ড প্রশ্নগুলো নিশ্চিত করবে। আমার এখানে আমি বলবো 8 থেকে 10টা অঙ্ক সেরা অঙ্ক আছে, বেশি নাই। তাই আমরা অভিকর্ষ ত্বরণ একটা সহজ চ্যাপ্টার, আমরা অবশ্যই এটা করব, কারণ প্রশ্ন যে সবসময় ত্বরণ প্রক্ষেপ থেকে হবে এমন গ্যারান্টি আমরা দিতে পারি না। তবে সহজ প্রশ্ন যদি হয় অভিকর্ষ ত্বরণ থেকেই প্রশ্ন হবে, আর যদি একটু কঠিন অঙ্ক দিতে চায় স্যারেরা, তাহলে প্রক্ষেপক অথবা ত্বরণ থেকেই বেশি দেওয়ার সম্ভাবনা বেশি। আর এছাড়া অভিকর্ষ ত্বরণের মতো প্রায় 6-7টা অঙ্ক আসছে, এটা অনেক বেশি আসছে। আমরা চেষ্টা করব অভিকর্ষ ত্বরণ চ্যাপ্টার থেকে ওই যে 6-7টা অঙ্ক বেশি আসছে ওগুলো অন্তত নিশ্চিত করতে। ঠিক আছে, আমরা যে অঙ্কগুলো আলোচনা করলাম আরও আগে পরে যে পিডিএফ কপিতে দেওয়া থাকবে, তোমরা চেষ্টা করবে প্রতিটা অঙ্ক দেখার জন্য। আমি এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আগামী ক্লাসের অপেক্ষায় তোমরা থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আরেকটা অংশ রয়ে গেছে আপেক্ষিক বেগ, আমরা আপেক্ষিক বেগটা শেষ করব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।